আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। তো এটা দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে শুরু করছি। অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস এটা, কিন্তু তোমাদের দ্বিতীয় পত্রের এটা হচ্ছে তৃতীয় লেকচার। তোমরা জানো সামনে তোমাদের এমসিকিউ 100 নম্বরের, প্রত্যেক পত্র থেকে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। তো প্রথম পত্র থেকে 5টি লেকচার আর দ্বিতীয় পত্র থেকে 5টি লেকচার দেওয়ার কথা থাকলেও আমি 4টি লেকচারের মধ্যেই তোমাদের দুটো অধ্যায় 7 এবং 8 শেষ করতে পারতেছি, সেজন্য এটা শেষ লেকচার। এটার পরে আরেকটা লেকচার পাবে। তো আশা করি তোমরা এর আগের লেকচারগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং প্রত্যেকটা লেকচার তোমাদের জন্য খুবই উপকারী। কারণ হচ্ছে যে এখানে আমি প্রত্যেকটা লেকচারেই শেষের দিকে কিছু এমসিকিউ দিয়ে থাকি। তো এই টাইপের এমসিকিউগুলাই আসবে। এমনও হতে পারে যে আমি ভিডিও ক্লাসে যে লেকচারগুলো দিচ্ছি, যে এমসিকিউগুলো দেখাচ্ছি, সেই এমসিকিউ থেকেও তোমাদের কমন পড়তে পারে। তো আজকে শুরু করছি অষ্টম অধ্যায়ের প্রথম লেকচার, কিন্তু দ্বিতীয় পত্রের এটা হচ্ছে তৃতীয় লেকচার। আর একটা লেকচার তোমরা পাবে। আর এই ভিডিওগুলো তোমরা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও দেব আমাদের কলেজের আপলোড হওয়ার পর। আর আমার ফেসবুক পেজেও লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা সেখান থেকেও দেখতে পারবে। আর তোমাদের প্রতি আমার একটা নির্দেশনা থাকবে, যেহেতু করোনার সময়ে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, স্কুল কলেজ বন্ধ, তো তোমরা বাসায় একটু বেশি সময় লেখাপড়া করবে। তাহলে ইনশাল্লাহ আশা করি যে তোমরা তোমাদের সামনে পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় ভালো হবে, বোর্ড পরীক্ষাও ভালো হবে। তো পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। তো লেটস গো আওয়ার টুডে ক্লাস। তো দেখো যে অষ্টম অধ্যায়তে তোমরা শিরোনাম দেখার আগে চলো আমরা কিছু ছবি দেখি। তো ছবিগুলা থেকে কি বুঝতে পারতেছো? এই যে এখানে একটা মানে ছবি দেওয়া আছে। ছোটবেলায় তোমরা এটা কয়জন এই ধরনের যোগাযোগের চেষ্টা করেছো? আমরা ম্যাচের কাঠি দিয়ে তার পেঁচিয়ে তারপরে এরকম ছোটবেলায় কথা বলতাম, যখন পর্যন্ত মোবাইল ফোন আসলে এতটা অ্যাভেলেবল ছিল না। তোমরা করছো কিনা জানি না, তোমাদের আসলে এটা দরকার পড়ে নাই। আমাদের সময় ছিল না, কিন্তু আমরা এটা আবিষ্কার করেছিলাম আর কি। এভাবে আমরা তথ্য আদান প্রদান করতে পারতাম খেলার ছলে। তো এখন তো মোবাইল ফোনেই তোমরা সেটা পারতেছো। এই যে দেখো এখানে অফিসে সর্বত্র একটা যোগাযোগের চিত্র পাওয়া যাচ্ছে, তাই না? ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারতেছি? যে কারোর সাথে যোগাযোগ করছে। আচ্ছা, তারপরে আসো তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে, দেখো এই ছবি থেকে কি বোঝা যায়? আজকের পাঠের বিষয় কি নির্ধারণ করা যায়? ব্যবসায় যোগাযোগের ধারণা ও যোগাযোগের প্রকারভেদ। আজকে আমরা ব্যবসায় যোগাযোগ নিয়ে আলোচনা করব। এইটা নিয়ে অনার্স লেভেলে যখন তোমরা লেখাপড়া করবে, দেখবে একটা ক্লাস মানে পুরো একটা ইয়াই থাকবে, পত্রই থাকবে, তোমাদের ফুল একটা কোর্স থাকবে যে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ। এটাতে খুব ভালো করতে হবে। ইংলিশ শুনেই তো তোমাদের গায়ে জ্বর আসা যায়, আসলে কিছুই না। ইংলিশ হচ্ছে চর্চা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তত্ত্ব, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলে তাকে যোগাযোগ বলা যায়। যোগাযোগের প্রকারভেদ দেখো: শাব্দিক যোগাযোগ, শব্দ বহির্ভূত যোগাযোগ, মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ। আসো আমরা প্রত্যেকটার বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। শাব্দিক যোগাযোগটা বুঝতে পারতেছো যে শাব্দিক যোগাযোগ হচ্ছে যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যে বিনিময় হয়, তখন তাকে শাব্দিক যোগাযোগ বলে। তো শাব্দিক যোগাযোগের ক্ষেত্রে মানে যোগাযোগের ক্ষেত্রে শাব্দিক যোগাযোগই মুখ্য। এরূপ যোগাযোগ নিম্নোক্ত দুই প্রকারে করা যায়, যেমন হচ্ছে তোমার লিখিত যোগাযোগ আর হচ্ছে মৌখিক যোগাযোগ। তো লিখিত যোগাযোগ তো আমরা জানি যে চিঠি, মেল, বার্তা, ওয়েব পেজ, খুদে বার্তা, টেলিভিশন, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক ইত্যাদির মাধ্যমে যে যোগাযোগ হয় সেটাকে লিখিত যোগাযোগ। এরপরে মৌখিক যোগাযোগ হচ্ছে শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হলে তাকে মৌখিক যোগাযোগ বলে। আধুনিক ব্যবসায় যোগাযোগের অধিকাংশই মৌখিকভাবে সংগঠিত হয়। এরপর হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ আছে।
যখন কোনোরূপ লিখিত বা মৌখিক ভাষা বা শব্দ ব্যবহার ছাড়াই যোগাযোগ সম্পাদন করা হয় তখন তাকে শব্দ বহির্ভূত যোগাযোগ বলে। এরূপ যোগাযোগকে ইংরেজিতে নন ওয়ার্ড কমিউনিকেশনও বলা হয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন প্রতীক, সিম্বল, ভাবভঙ্গি, স্পর্শ, কার্য, নীরবতা ইত্যাদি মৌখিক বা লিখিত শব্দের বিপরীতে ব্যবহৃত হয়। এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো, লিখিত যোগাযোগ। এই যোগাযোগগুলা কি দেখাতো, এটা কোন পর্যায়ে পড়ে? এগুলো হচ্ছে কি সবই মৌখিক যোগাযোগ। ফোনে কথা বলা, কনফারেন্স করা, মিটিং করা, এগুলো কি সবই মৌখিক যোগাযোগ। এই ছবিগুলো দেখে কি বোঝা যায় বলো তো? এটা কি ধরনের যোগাযোগ? শব্দ বহির্ভূত যোগাযোগ, তাই না? এগুলাও কি শব্দ বহির্ভূত যোগাযোগ। যেমন আমরা এই যে এটা কেন ব্যবহৃত হয় কমেন্ট বক্সে জানাবা, কারণ এটার সাথে আর যাই কিছু করার না করে এটার সাথে তোমরা সবাই পরিচিত, তাই না? ইমোজিগুলা মোবাইল ফোন থেকে কি খুব দেওয়া হয়, চ্যাটিং করা হয়, তাই না? এটাকে ভি সাইন, ওকে সাইন, এটা কারা কারা করো একটু বইলো, বিশেষ করে ছেলেরা দোস্তদের মাঝে এগুলা এই যোগাযোগগুলা করে থাকো না? এই যে এই হাত দিয়ে কি বোঝাইতেছে? ওকে, ছেলেরা না, মেয়েরাও আছে। ছেলেরা আবার বলবে যে স্যার আমাদেরকে অনলাইনেও এরকম করলেন না। বললাম আর কি, আমি নিজেও তো ছেলে, তাই না? শক্তিটা তো আমরাই দেখাই বেশি, মেয়েরাও দেখায়, কম না। তো তারপরে আসো যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগ প্রক্রিয়া নিয়ে আমরা কিছু কথা বলি। দেখো যোগাযোগ প্রক্রিয়াটা কেমন হয়। যোগাযোগের কিছু সুবিধা অসুবিধা আছে, তোমরা এগুলা বাসায় একটু পড়বা। যোগাযোগের কার্যাবলী আছে, হ্যাঁ, তারপরে কিছু প্রতিবন্ধকতা আছে। যোগাযোগ প্রক্রিয়ায় প্রথম হচ্ছে প্রেরক, তারপর হচ্ছে সংবাদ ধারণ, তারপর হচ্ছে সংবাদকে সাজানো, তারপরে হচ্ছে মাধ্যম নির্বাচন, কিভাবে সংবাদটা পৌঁছানো হবে, তারপর সংবাদ প্রেরণ, তারপর হচ্ছে প্রাপক সেটা পায়, সংবাদ গ্রহণ করে এবং ডিকোডিং করে, তারপর ফলাবর্তন হয়। এই হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। প্রেরক, সংবাদ ধারণ, সংবাদ সাজানো, তারপর হচ্ছে মাধ্যম নির্বাচন, সংবাদ প্রেরণ, প্রাপক, শব্দ গ্রহণ, ডিকোডিং, ফলাবর্তন। আচ্ছা, প্রেরকে পাঠাচ্ছে সংবাদ, তারপর এটাকে কি প্রেরণযোগ্য করে সাজানো হয়। এটা আসলে এখানে যেহেতু আমি আইসিটিতেও তোমাদের ক্লাস নেই, বা একটু বলবো যে আমরা যখন যে কোনো মেইল টাইপ করি, আসলে মেইলটা আমার কম্পিউটারে লেখা হয়, সেটাও হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তারপর মেশিনের মতো ভাষায় মেশিন সেটা আরেক মেশিনে প্রেরণ করে, প্রেরণযোগ্য করে সাজানো হয়। এই ছবিটা অ্যাকচুয়ালি তোমার এটা হচ্ছে টেকনিক্যাল দিক, ইঞ্জিনিয়ারিং বিষয়। যে আমরা তো জানি যে কম্পিউটার 01 ছাড়া আর কিছুই বোঝে না। তো 01-এর মাধ্যমে সেইটাকে কনভার্ট করে প্রেরণযোগ্য করে সাজায়। হ্যাঁ, এই মেইল মাধ্যম নির্বাচন, যে কোন মাধ্যমে পাঠাবো। আমরা অনেক সময় চিঠিপত্র তো আমরা ডাক বিভাগের মাধ্যমে, ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে পারি, কিন্তু বর্তমানে বেশিরভাগই কি SMS, ইমেইল, হ্যাঁ, ফেসবুক স্ট্যাটাস, এর মাধ্যমে মানুষ এখন পৌঁছিয়ে থাকে, তাই না? সংবাদ প্রেরণ করা হয়, গ্রহণযোগ্য করে সাজানো হয়। যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে একটা মেইল পাঠানো হয়, তো যেই ডিভাইস থেকে পাঠানো হয় সেও এটা মানে প্রেরণযোগ্য করে পাঠায়, আর গ্রহণযোগ্য করে যেই ডিভাইস থেকে সংবাদটা পড়া হয় সেখানেও কি সেই মেশিনটাও এরকম 01-এর মাধ্যমে এটাকে প্রসেস করে তারপর গ্রহণযোগ্য করে সাজায়। তারপরে মেইলটা আমাদের কাছে, সংবাদটা আমরা গ্রহণ করে থাকি। প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বোঝানো হলো। তারপর আমরা এটা গ্রহণ করে অথবা বর্জন করি এবং ফিডব্যাক দিয়ে থাকি, তাই না? ফুল প্রসেসটা তোমাদের বোঝানো হলো। তো এবার আসা পাঠ মূল্যায়ন, MCQ এর যে কী রকম হতে পারে। যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান কি দেখি, কে কে বলতে পারো।
আমি বলার আগেই তোমরা উত্তরটা দিয়ে দিলে আমি খুশি হব। আমি দেখব কার কমেন্ট আগে আসে, সেই আগে লিখছে সেটা আমি বুঝে নেব, তাই না? আচ্ছা, প্রেরক। যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান কি? প্রেরক। বাকিগুলা কি? ক্রস। যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ উপাদান কোনটি তাহলে? প্রাপক, ডিকোডিং, তথ্যের উৎস, ফলাবর্তন। তাহলে যেহেতু তিনটা ভুল, তাহলে ফলাবর্তনটাই কি? রাইট। সংবাদ, প্রাপ্ত সংবাদের প্রত্যুত্তর প্রদানকে কি বলে? দেখি, ভাষণ, সংবাদ, অবহিতকরণ, ফলাবর্তন। দেখি কোনটা কে আগে বলতে পারো। হয়েই গেছে, তাহলে আর বলাই লাগতেছে না, তাই না? ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আর আমার সর্বশেষ লেকচার, এই অধ্যায় থেকে, অষ্টম অধ্যায় থেকে সর্বশেষ লেকচারে আমি আরও বেশি পরিমাণে এমসিকিউ দিব। আশা করি সেই লেকচারটাও তোমরা দেখবে। সেই পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।